আগের দিনের ব্লগে তোমাদেরকে তো বলেইছিলাম মায়ের শরীরটা ভীষণই খারাপ করেছে, আর সেই কারণেই আমার আর বাড়ি যাওয়া হয়ে ওঠেনি। হঠাৎ করেই কোনো প্ল্যানিং ছাড়াই আমি ছোটোবেলার বাড়িতে আরও 2 দিন কাটিয়ে ফেললাম। তবে জানো তো, মায়ের শরীরের কোনো পরিবর্তন হয়নি। দেখা যাক আজকে কি হয়। যদি কোনো পরিবর্তন না হয় বিকেলের মধ্যে, তাহলে মাকে হয়তো হাসপাতালে ভর্তি করতে হবে। এদিকে সকালবেলা এখন গরম গরম রুটি করা হচ্ছে, আর কাকিমণি কিন্তু এখন কটা দিনের রান্নাবান্নার সমস্ত দায়িত্বটা নিয়েছে। তো সকালবেলার রুটি হয়ে গিয়েছে, এখন ওই আলু চচ্চড়িটা শেষ পর্যায়ে রয়েছে। সবাই সকালবেলা আমরা আলু চচ্চড়ি দিয়ে রুটি দিয়ে খাবো। আর এখানে আমি এখন মাকে ওষুধ খাওয়াচ্ছি। মায়ের এমনই অবস্থা হয়েছে, তোমরা আশা করি দেখে বুঝতে পারছো, মা উঠে বসতে পারছে না। আমার বিয়ের পরই প্রথম আমি মাকে দেখলাম এতটা শরীর খারাপ করে বিছানায় পড়ে থাকতে। এতটাই অসুস্থ হয়ে গিয়েছে মা, ঘাড় সোজা করতে পারছে না। বিয়ের অনেক দিন আগে তখন একবার দেখেছিলাম যে মা অনেকটা অসুস্থ হয়ে গিয়েছে, তবে এবার না মা একটু বেশি অসুস্থ হয়েছে। আশা করি তোমরা বুঝতেই পারছো সেটা। তবে কি বলো তো, বাড়িতে না মা যদি অসুস্থ হয়, বাড়িটা একেবারে ছন্ন ছাড়া হয়ে যায়। যত কেউই থাকুক না কেন, যত যে যাই করে দিক না কেন, মা তো মাই হয়, তাই না? এই যে এতটা অসুস্থ, আমি একটুখানি জল খাইয়ে দিচ্ছি, ওষুধ খাইয়ে দিচ্ছি, নিজে কিছু খেতে পারছে না, তা সত্ত্বেও বারবার বলে যাচ্ছে, তোরা সবাই খেয়েছিস তো, তোরা সবাই আগে খেয়ে না, আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি ঠিক হয়ে যাবো ওখানে। কিন্তু অথচ নিজে কিন্তু দাঁতে কিচ্ছু কাটতে পারছে না। যেদিন আমি আসলাম বাড়িতে, সেই দিনও কিন্তু আমার মা পুরোপুরি সুস্থ ছিল, তবে তখনও বুঝিনি মায়ের ভেতরে ভেতরে শরীরটা খুবই খারাপ। মা প্রচুর অনিয়ম করে, আর অনিয়ম করলে কি হয় তোমরা তো জানোই। অনিয়ম করার কারণে না ভেতরে ভেতরে ওনার শরীরটা খুবই খারাপ ছিল। এই সংসারের কাজ বাজ এইসব নিয়ে উনি এতটাই মেতে থাকে যে খাওয়া দাওয়া করার দিকে ওনার কোনো ধ্যানই থাকে না। সবার চিন্তা করে যায়, কিন্তু নিজের কথা উনি একবারও ভাবে না। প্রতিবারই যখনই আমি বাড়িতে আসি না কেন, সকাল দুপুর রাত যখনই কিছু খাই না কেন, মা না খেলে আমার খেতে ভালো লাগে না। আর এবার এমনই অবস্থা, দেখো একা একা খেতে হচ্ছে, মা সামনে পড়ে রয়েছে, শুয়ে রয়েছে, কিছু ভালো লাগছে না জানো। ঠাকুরের কাছে বলছি মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মা যদি অসুস্থ থাকে না, আমার এই বাড়ি থেকে পা বার করতে ভীষণ কষ্ট হবে। জীবনের এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যাচ্ছি, মানে আমি না অল্পতে একটু বেশি ইমোশন হয়ে যাই সব সময়, আর এখন যেন আরও বেশি ইমোশন হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, যার কথা একদমই না বললেই নয়, আমার কাকিমণি মায়ের পরের দায়িত্বটাই কিন্তু পালন করছে জানো। আমরা যখন বাড়িতে আসি, মা যেমন করে ঠিক আমাদেরকে আগলে রাখে, কাকিমণিও এখন তাই করছে। তবে অন্যবার কি হয় বলো তো, মা কাকিমণি দুজনে মিলে রান্নাবান্না করে, কারণ আমি যখন বাড়িতে আসি তখন আমরা সবাই এক জায়গায় খাওয়া দাওয়া করি। কালকে তো আমাদের বাড়িতে চলে যাওয়ার কথা ছিল, কালকেও যেতে পারিনি, বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে, তো ওই জন্য এখান থেকে কেউই যেতে দেয়নি। আর আজকে সকালবেলা হয়েছে কি, প্রচুর পরিমাণে মায়ের শরীর খারাপ হয়েছে। তো মার ভীষণই শরীর খারাপ, মা এখন ঘুমাচ্ছে ওষুধ টষুধ খেয়ে, কোনো কিছুই খায়নি সকাল থেকে, যে কারণে বাড়ির কারোরই মন মেজাজ তেমন একটা ভালো নেই। তো ওই কারণে আজকেও আমার বাড়ি যাওয়া হচ্ছে না, কারণ মার এরকম শরীর খারাপ, কী করে মাকে রেখে বাড়ি যাই বলো। তো ওই জন্য ইচ্ছা আছে কালকে একদম ভোর ভোর আমরা বেরিয়ে যাব। এখন ঠাকুরের কাছে এটাই বলার, তাড়াতাড়ি করে যেন মায়ের শরীরটা ভালো হয়ে যায়। মায়ের শরীরটা যদি ভালো না হয়, তখন মাকে রেখে কালকে যেতে ভীষণই কষ্ট হবে। কিন্তু আবার কালকে আমাদের বাড়ি যাওয়াটা ভীষণই দরকার, কারণ ওখানে খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তো ওই জন্য কী যে করবো কিছুই বুঝতে পারছি না। ওদিকে এখন কাকিমণি রান্না করছে, আর রান্না কি আর কিছু হাতে ওঠে বলো, এখন বাড়িতে কারো শরীর খারাপ থাকলে না কিচ্ছু ভাল লাগে না। যাই হোক, আমার এদিকে স্নান টান হয়ে গিয়েছে, আমি এখন একটুখানি বসে আছি, এখন কাকিমণির সাথে একটু গল্প টল্প করবো, এইভাবেই দুপুরটা কাটাবো। প্রথমে তো আমি বলেই দিয়েছিলাম কাকিমণিকে যে কোনো রান্নাবান্নার ঝামেলায় যেও না, শুধু ডাল আর আলু সিদ্ধ করো। এরকম বাড়িতেও একজন অসুস্থ রুগী থাকলে কখন তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তার ঠিক নেই, ওই সময় কি রান্নাবান্না হাতে আসে বলো। কিন্তু কাকিমণি বলছে না, জামাই মানুষ রয়েছে, ফ্রিজে মাছ রয়েছে, আমি মাছ করে দিই। কিন্তু বড়বাবু বললো যে মাছ খাবে না, কারণ সত্যি তো এই পরিস্থিতিতে কি আর ওইসব খাওয়া দাওয়া আসে বলো। তো ওই জন্য হচ্ছে আমরা দিয়ে ডাল, পটল দিয়ে, আলু দিয়ে, সোয়াবিন দিয়ে একটা তরকারি,
আলু সিদ্ধ, আর এছাড়াও রয়েছে উচ্ছে দিয়ে, কুমড়ো দিয়ে, সর্ষে ফোড়ন দিয়ে একটা ভাজা ভাজা। বসে পড়েছি এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে, আর মাকেও পাশে নিয়ে নিয়েছি। কিন্তু মার না মুখের ভাতটা, মানে এক গ্রোশ ভাত দিলেও সেই ভাতটা মার গলা দিয়ে নামছে না, এমন অবস্থা জানো। আমাদের সাথে খেতে বসেছে, আমাদেরই নিজেদের কাছে এত খারাপ লাগছে। আর এদিকে ভাই আর বড়বাবু একটু বাজারে গিয়েছিল, আর আসার সময় না রুমালি রুটি আর তরকা নিয়ে এসেছে, মানে যে তরকাটা আমি ভীষণ পছন্দ করি, ওই খাসির চর্বি দিয়ে এই তরকাটা আমাদের এখানে ভীষণই ফেমাস। তো মা নাকি যাওয়ার সময় ভাইকে টাকা দিয়ে দিয়েছে আর বলে দিয়েছে আসার সময় দিদিভাইয়ের জন্য তরকা রুটি নিয়ে আসতে। জানে যে আমি কালকে চলে যাব, আর এই খাবারটা আমি ভীষণ ভালোবাসি। ওই যে হয় না যে মায়ের মতো কেউ হয় না, আমি কিন্তু এই খাবারটার কথা একদমই ভুলে গিয়েছিলাম। প্রত্যেকবার বাড়িতে আসলে, মানে প্রায় সময়ই আসলে খাওয়া হয়, কিন্তু এইবার না এই সমস্ত কিছু মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে, এগুলো আর মাথায় নেই। কিন্তু দেখো মা ঠিক মনে রেখে দিয়েছে যে আবার কবে মেয়ে আসবে তার তো কোনো ঠিক নেই। ও এই খাবারটা খেতে ভীষণ ভালোবাসে, আর রাত্রিবেলা ও তো ভাত খেতে চাইবে না, কারণ রাতে আমার ভাত খেতে ভালো লাগে না। ওই জন্য মনে করে ভাইকে দিয়ে ঠিক আনিয়ে নিয়েছে। চলো তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করি, আজ তবে আসি।